আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২৭-২৮ ব্যাচের স্টুডেন্টরা, আসো দেখো আমরা আজকে সেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ ২ টা অঙ্ক করব। এখানে এই যে ১ম যে ম্যাথটা এটা কিন্তু বিশেষ করে মাদ্রাসা দাখিল পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। দাখিল পরীক্ষায় বারবার এই টাইপের কোশ্চেন কিন্তু চলে আসে। আসো দেখো, আমরা ১ম এই যে ১০ নাম্বার তোমাদের বইয়ের যে ম্যাথটা এটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই ৩১ অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করতে হবে। এই টাইপের ম্যাথ আমরা অতি সহজে অল্প কথায় লিখতে পারি এরকম ভাবে। তোমাকে আগে প্রথমে আমি বুঝাই দিই। দেখো, এখানে তুমি জাস্ট এই যে দুইটা সংখ্যা যে আছে এখানে দেখো, একটা ৩৪৬ আর একটা ৫৫৬। এই দুইটা সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে মানে প্রত্যেকবারই এই দুইটা সংখ্যাকে ভাগ করলে ৩১ অবশিষ্ট থাকবে, ৩১ অবশিষ্ট থাকবে। এখন সেই ৩১ যেহেতু অবশিষ্ট থাকে, তার মানে ৩১ ভাগশেষ থাকবে। ভাগশেষ থাকা মানে কি, এক্সেস থাকছে, অতিরিক্ত থাকতেছে। আর আমরা জানি কোনো একটা ভ্যালু যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেটা ব্যালেন্স করতে গেলে ওই মানটা বিয়োগ করতে হয়। তো সুতরাং আমরা এই যে ৩৪১ থেকে ৩১ বিয়োগ করে নেব প্রথমে, দেন ৫৫৬ থেকে কিন্তু আবারও ৩১ বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা এটা দেখো ১০ নাম্বার দিয়ে যদি আমরা এইভাবে করি, তাহলে ১০ লিখবা ৩৪৬ মাইনাস ৩১ ইকুয়াল আর ৫৫৬ মাইনাস ৩১। তো ৩৪৬ থেকে ৩১ বাদ দিলে তোমার হচ্ছে এইখানে 5 আর এইখানে 1 আর এইখানে তোমার 3, ৩১৫। আর এই জায়গা তোমার 5, তারপরে তোমার 2 আর 5, ৫২৫। তাহলে আমরা বিয়োগ করলাম। প্রথম স্টেপ আমাদেরকে ওই দুই সংখ্যা থেকে ৩১ বিয়োগ করতে হবে। এখন এই যে বিয়োগ ফল যে বের হলো ৩১৫ এবং ৫২৫, এই বিয়োগ ফলগুলোর গুণনীয়ক বের করতে হবে এবং সেই সব গুণনীয়ক কিন্তু তোমার হচ্ছে নেওয়া যাবে না। আমরা কোন গুণনীয়কগুলো নেব? যে গুণনীয়কগুলো দুইটার ক্ষেত্রেই ৩১-এর চেয়ে যেগুলো বড় সেই গুণনীয়কগুলো নিয়ে কিন্তু আমাদের সেট গঠন করতে হবে। দেন ওই দুইটা সেটের মধ্যে সেট অর্থাৎ তোমার ইন্টারসেকশন সেট গঠনের ফলে মানে ইন্টারসেকশনের প্রক্রিয়ার ফলে যে প্রোডাক্ট গুলো উৎপন্ন হবে সেইগুলোই কিন্তু আমাদের নির্ণয় সেট হবে। তাহলে এখানে আমরা লিখবো এরকম, ধরবো যে মনে করি, লিখবো মনে করি ৩১ অপেক্ষা, যেহেতু ৩১ সবসময় প্রতি ক্ষেত্রে ৩১ এক্সেস থাকতেছে, সুতরাং ৩১ নেওয়া যাবে না। ৩১-এর চেয়ে বড় নিলে আর ভাগশেষ থাকবে না। এই কারণে ৩১ অপেক্ষা বড়, ৩১-এর চেয়ে বড় নিতে হবে কি, এই যে বিয়োগফল কত ৩১৫, ৩১ অপেক্ষা বড় ৩১৫ এর গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট ইকুয়াল, এটা ধরলাম আমরা এ সেট, এবং তুমি লিখবা ৩১ অপেক্ষা বড় ৫২৫ এর গুণনীয়কের সেট, এটা ধরবো আমরা জাস্ট বি। তাহলে এই যে ৩১-এর চেয়ে বড় ৩১৫ গুণনীয়কের সেট যেগুলো হবে সেগুলোকে আমরা এ সেটে রূপায়িত করব। আর ৩১ অপেক্ষা বড় ৫১৫-র চেয়ে যেগুলো ৫১৫-র যে গুণনীয়কের সেট হবে সেগুলোকে আমরা বি সেটের মধ্যে আবদ্ধ করব। এখন দেখো, তোমাকে প্রথমেই ৩১৫ এর গুণনীয়ক বের করতে হবে। গুণনীয়ক, ৩১৫ এর গুণনীয়ক বের করবো আমরা। তো ৩১৫ এর গুণনীয়ক আমরা এইভাবে বের করতে পারি। তাহলে ৩১৫ সমান 1 গুণ ৩১৫। আমরা জানি এক যে কোনো সংখ্যারই গুণনীয়ক, বাট এই যে 1 কিন্তু নেওয়া যাবে না, কারণ 1 ৩১৫ এর গুণনীয়ক হইলেও আমরা এখানে প্রথমেই বলছি ৩১ অপেক্ষা বড়, মানে ৩১-এর চেয়ে বড় যে গুণনীয়ক গুলো সেগুলো কিন্তু আমরা নিব। আচ্ছা, এইভাবে আরো দেখা যাক। 2 দিয়ে কিন্তু তোমার ৩১৫ নিঃশেষে বিভাজ্য করা যাবে না, সুতরাং এটা হবে না। 1 এরপরে 3 দিয়ে ভাগ করা যায়, কারণ 5 3 8 9, কোন একটা সংখ্যার যতগুলো অঙ্ক আছে এই অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা আসলে 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এখানে ৩১৫, তাহলে 3 গুণ তোমার ৩১৫, তাহলে 3 দিয়ে 3 ভাগ করলে 1, আর হচ্ছে 3 5 15, 0 5 105। এরপরে 3 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 গুণ, দেখো 5 6 30, তাহলে 6, তাহলে থাকে 1 1 15, তাহলে 15 তাহলে তোমার হচ্ছে
5 6 30, তাহলে 15 তাহলে 3 63। এরপরে 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 গুণ তোমার 4 7 28, তাহলে 4 4 7 28, 4 তাহলে 28 29 30 31, তাহলে থাকলো 3, আর এখানে তোমার হচ্ছে 5 35, তাহলে 5 7 35 45। এরপরে 9 দিয়েও কিন্তু ভাগ করা যায়, তাহলে 9 দিয়ে ভাগ করলে তাহলে 9 গুণ, দেখো 9 গুণ 3 নং 27, 4 নং 6 হচ্ছে না, 3 নং 27, তার মানে 3, আর 27 27 28 29 30 31, 4 4 থেকে 45, তাহলে 4 আর 5 45, 5 নং 45, তার মানে 35। এখন খেয়াল করে দেখো, এরপরে হয়তো বা 12 দিয়ে বা 15 দিয়ে কিন্তু এই 315 ভাগ করা যায়, বাট সেই ভাগ ফলের মানে ভাগ করার ফলে যে গুণনীয়ক গুলো উৎপন্ন হবে সেই উভয় গুণনীয়কই কিন্তু 31-এর চেয়ে ছোট হবে, কারণ অলরেডি আমরা 35 পর্যন্ত চলে আসছি। এরপরে যতগুলো গুণনীয়ক নেবো আমরা 35-এর চেয়ে 31-এর চেয়ে কিন্তু ছোটই পাবো। সো আর তোমাকে কিন্তু এরপরে আর গুণনীয়ক বের করতে হবে না। ইভেন এখানে দেখো 1 3 5 7 9 এই গুণনীয়ক গুলো কিন্তু এই এ সেটের সদস্য হবে না, কারণ প্রথমেই আমরা বলে নিছি যে 31-এর চেয়ে বড় 315 এর গুণনীয়কের সেটে। তো সুতরাং আমাদের কাঙ্ক্ষিত গুণনীয়ক কিন্তু এই যে 35 হবে, 45 63 105 315। তাহলে আমরা এ সেটের অতএব আমরা লিখতে পারি, অতএব এ সেটের সদস্য সংখ্যা এ ইকুয়াল, তাহলে আমরা লিখবো 35, তারপরে তোমার 45, এরপরে 63, তারপরে 105, দেন 315। এটা হচ্ছে এ সেটের সদস্য। অনুরূপ ভাবে আমরা বি মানে 525 এর গুণনীয়ক বের করব। তাহলে এই পাশে যদি আমরা 525 এর গুণনীয়ক বের করি, তাহলে আমরা লিখবো 525 এর গুণনীয়ক, 525 এর গুণনীয়ক। তাহলে 525 525 ইকুয়াল 1 গুণ 525। এখন 2 দিয়ে তো নিঃশেষে বিভাজ্য হওয়ার কোনো চান্স নেই। এখন 3 দিয়ে দেখি, 5 5 10 দিয়ে পারে, হ্যাঁ 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 3 গুণ, তাহলে 3 1, তাহলে থাকে হচ্ছে 2 2 দিয়ে, তাহলে তোমার হচ্ছে, আচ্ছা এটা ভাগ করে ক্যালকুলেটর দিয়ে ভাগ করলেও অতি সহজ আমরা করতে পারবো। তাহলে 525 ভাগ তোমার 3, তাহলে এখানে 175 175। এরপরে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 গুণ 525 ভাগ 5, তো তোমার হচ্ছে 105 105। এরপরে 7 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 525 ভাগ 7 তোমার 75, তাহলে 7 গুণ 75। এরপরে 9 দিয়ে ভাগ করা যাবে, 525 ভাগ 9, এখানে আচ্ছা 9 দিয়ে যায় না, 12 দিয়ে ভাগ করা যাবে, 525। তুমি চেক করবা কত দিয়ে কত দিয়ে যায়, কারণ এখানে স্বাভাবিক জোড় সংখ্যা দিয়ে ভাগ করার যাওয়ার কোনো চান্সই নাই, কারণ এখানে তোমার সংখ্যার একক স্থানীয় অঙ্কে 5 আছে। তাহলে দেখো তোমার 525 ভাগ 12, তাহলে এখানে হচ্ছে 12 দিয়েও হয় না, 15 দিয়ে দেখি, 525 ভাগ 15 ইকুয়াল 35। তাহলে দেখো 15 গুণ 35। এরপরেও হয়তো বা ভাগ করা যাবে, আমরা 15 দিয়ে ভাগ করলাম, হয়তো 21 দিয়ে ভাগ করা যায় বা 17 দিয়ে ভাগ করা গেলেও যেতে পারে। বাট এই সংখ্যাগুলো কিন্তু তোমার অবশ্যই এই যে 31-এর চেয়ে কিন্তু ছোট হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু 35 চলে আসছি, এরপরে যতগুলো গুণনীয়ক বের করবো হয়তো বা গুণনীয়ক বের করা সম্ভব, বাট সেই গুণনীয়ক গুলো কিন্তু 31-এর চেয়ে ছোট, আর আমাদের 31-এর চেয়ে ছোট গুণনীয়ক বের করে কিন্তু লাভ নেই। সুতরাং আমরা এই কয়টা গুণনীয়কই বের করব, তারপরেও আমরা এই যে 31-এর চেয়ে যে ছোট এইগুলোর মধ্যে এই গুণনীয়ক গুলো কিন্তু নিব না, বি সেটের অন্তর্ভুক্ত করব না। তো সুতরাং আমাদের বি সেটের সদস্য হবে এরকম। তাহলে অতএব আমরা লিখতে পারি তোমার বি ইকুয়াল, তাহলে 35, তারপরে 75, এরপরে 105 175, দেন 525। এই হচ্ছে তোমার বি সেটের সদস্য। এখন এই দুই সেটের মধ্যে তোমার দুই সেটের উপাদানগুলো আমরা বের করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই দুই সেটের মধ্যে ইন্টারসেকশন ঘটাইতে হবে, অর্থাৎ এই দুই সেটের মধ্যেকার কমন উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাই কিন্তু আমাদের এই যে এদের সেট, কাঙ্ক্ষিত সেট নির্ণয় হবে, এই যে কাঙ্ক্ষিত সেট। তাহলে আমরা এখন লিখব অতএব এ ইন্টারসেকশন বি ইকুয়াল, তাহলে এই যে এ সেটের সদস্য এইগুলা আর বি সেটের সদস্য এইগুলা, এই দুই সেটের মধ্যে যদি ইন্টারসেকশন ঘটানো হয় তাহলে এদের মধ্যে
কমন উপাদান কোনগুলা সেগুলো আমাদের নিতে হবে। তাহলে কমন উপাদান আমরা দেখতে পাচ্ছি এখানে 35 আছে, এই যে 35 35, তার মানে 35 নিব। এরপরে 75 নাই, তারপরে আছে তোমার 105, 105 কিন্তু উভয় সেটের মধ্যেই আছে, সুতরাং 105 আমাদেরকে নিতে হবে। এরপরে আর কি আর নাই, এই যে 105 এবং তোমার হচ্ছে 35, এই দুইটাই নেব। তাহলে আমরা 35, এখানে 35, তারপরে 105, এই আমাদের নির্ণয়ের সেট, এটাই কিন্তু আনসার। দেখো পুরো প্রসেসটা কিন্তু এরকম, এই টাইপের যেভাবে আসুক, যে কোনো দুইটা সংখ্যা আসুক এবং ওই দুই সংখ্যাকে ভাগ করে প্রতি ক্ষেত্রে যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা যদি অবশিষ্ট ভাগশেষ থাকে বা অবশিষ্ট থাকে, তাহলে কিন্তু আমরা ওই দুই সংখ্যা থেকে ওই পার্টিকুলার যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে ওইটা কিন্তু আমরা মাইনাস করে দেবো, দেওয়ার পরে দেন এই সেম প্রসেসে করব, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আসো আমরা এবার তোমাদের পাঠ্য বইয়ের 11 নাম্বার যে ম্যাথটা আছে এটা করব। এটা মূলত ভেন চিত্রের উপর নির্ভর করে এই ম্যাথটা হবে। এখানে দেখো বলতেছে একটি শ্রেণীর 30 জন শিক্ষার্থী, অর্থাৎ একটা শ্রেণীর মোট শিক্ষার্থী হলে 30, এর মধ্যে 20 জন ফুটবল খেলা পছন্দ করে এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আচ্ছা, আর দুটি খেলাই ফুটবল এবং ক্রিকেট অর্থাৎ দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা তোমার 10। যারা দুটি খেলার কোনটি পছন্দ করে না। কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না, কতজন, সরি, দুটি খেলাই পছন্দ করে, মানে ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা উভয় খেলাই কিন্তু পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 10। আর বলতেছে কতজন শিক্ষার্থী দুটি খেলা অর্থাৎ ফুটবল এবং ক্রিকেট দুটির মধ্যে কোনোটাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমাদের ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি সেটের উপাদানগুলোকে যে জ্যামিতিক আকৃতির মাধ্যমে প্রকাশ করা হয় অর্থাৎ জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় সেই চিত্রকেই কিন্তু ভেন চিত্র বলা হয়। আর ভেন চিত্রে সাধারণত দুইটি জ্যামিতিক আকৃতি তোমার হচ্ছে স্থান পায়, সেটা হচ্ছে তোমার একটা আয়তাকার ক্ষেত্র আর একটা বৃত্ত। তাহলে একটি শ্রেণীর মোট শিক্ষার্থী বলতে এখানে মোট মানে সার্বিক সেট, এই সার্বিক সেটের উপাদানগুলো বা মোট শিক্ষার্থী উপাদানগুলো এগুলো কিন্তু ভেন চিত্রের তোমার আয়তাকার ক্ষেত্রের মধ্যে থাকবে। তাহলে আমরা এটা একটু ভেন চিত্র আঁকানোর চেষ্টা করি। তো দেখো প্রথমে আমরা একটা আয়তাকার ক্ষেত্র অঙ্কন করে নেব। ধরো এটা একটা আয়তাকার ক্ষেত্র। আচ্ছা, আয়তাকার ক্ষেত্র আমরা অঙ্কন করে নিলাম। তাহলে এই আয়তাকার ক্ষেত্রে এই পুরা ক্ষেত্রফলটাকে আমরা যদি ইউ ধরি, তাহলে এই যে বড় হাতের ইউ, এই যে বড় ইউ, এই ইউ ইকুয়াল কিন্তু আমাদের 30, ইউ ইকুয়াল 30। তার মানে মোট শিক্ষার্থী হচ্ছে আয়তাকার ক্ষেত্র, ভেন চিত্রের আয়তাকার ক্ষেত্রে স্থান পাবে, এটা হচ্ছে 30। আচ্ছা, এখন বলতেছে এই 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলা এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে ফুটবল খেলার জন্য একটা ভেন চিত্রের একটা শেপ হবে, সেটা হচ্ছে বৃত্ত, অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্রের মধ্যে তোমার জ্যামিতিক যে শেপ বা আকৃতি হবে সেটা কিন্তু বৃত্ত। তাহলে একটা বৃত্ত হবে তোমার ফুটবল খেলার জন্য আর একটা বৃত্ত হবে ক্রিকেট খেলা পছন্দ করে এমন, এবং এই দুইটা বৃত্ত এইভাবে আঁকালে কিন্তু হবে না। একটা ফুটবল, ধরো এইটা ফুটবল আর এটা ধরলাম আমি ক্রিকেট, তাহলে এইভাবে এই টাইপের বৃত্ত অঙ্কন করলে কিন্তু তোমার ভেন চিত্রের মধ্যে হবে না, কারণ এখানে বলা হচ্ছে দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10। তার মানে এমন 10 জন শিক্ষার্থী আছে যারা ফুটবল খেলা এবং ক্রিকেট খেলা উভয় পছন্দ করে, অর্থাৎ এই দুই চিত্র বা এই দুই বৃত্ত কিন্তু পরস্পরকে সেট করতে হবে। এই টাইপের চিত্র দুইটা বৃত্ত কিন্তু এই আয়তাকার ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই টাইপের ক্ষেত্র মানে চিত্র যদি অন্তর্ভুক্ত করি তাহলে দেখো ভেন চিত্রের আকৃতি হবে এরকম, জাস্ট এরকম করে আমরা কিন্তু দিতে পারি। তাহলে ফুটবল খেলা পছন্দ করে, ধরো ফুটবল, তাহলে এফ আমরা লিখলাম, ফুটবল খেলা পছন্দ করে 20 জন, তাহলে এখানে এফ ইকুয়াল 20। তার মানে এই যে প্রথম বৃত্তটা এটা ফুটবলের জন্য বরাদ্দ করলাম, তাহলে এটা 20, এটা হচ্ছে 20। আর ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী, ক্রিকেট সি, সি ফর ক্রিকেট, ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15, তাহলে এটা আমরা 15 লিখলাম, 15। আর ক্রিকেট এবং ফুটবল উভয় খেলাই পছন্দ করে, তাহলে এই দুটো বৃত্ত পরস্পর সেট করার ফলে এই দুটো বৃত্তের কমন পয়েন্ট কিন্তু এইটা কমন পয়েন্ট, এই যে এই অংশটুকু কিন্তু কমন পয়েন্ট, সুতরাং এই অংশটুকু কিন্তু ফুটবল এবং ক্রিকেট উভয় খেলাই পছন্দ করে, তাহলে এই অংশের মান কিন্তু 10, এই অংশের মান কিন্তু 10 হবে। এই যে এখানে আমি 10 লিখলাম, দেখো 10, এটা 10, তাহলে এটা 10। এখন বলতেছে দুটি খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে খেয়াল করে দেখো এই চিত্রের আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এই যে এই আয়তাকার ক্ষেত্রে পুরো ক্ষেত্রফল তো 30, তার মানে 30 মানে ওই শ্রেণীর 30 জন মোট শিক্ষার্থী। আর এই বৃত্ত ফুটবল খেলা পছন্দ করে,
অপর বৃত্ত ক্রিকেট খেলা পছন্দ করে, আর এই দুইটা বৃত্তের কমন যে অংশটুকু এটা কিন্তু উভয় খেলা পছন্দ করে। তার মানে কি দাঁড়াইলো, দাঁড়াইলো এরকম, এটা ফুটবল খেলা পছন্দ করে, এটা ক্রিকেট খেলা পছন্দ করে, আর এটা উভয় খেলাই পছন্দ করে। তার মানে কি, এটাও পছন্দ করে, এটাও পছন্দ করে, এটাও পছন্দ করে। এই বৃত্তের তিনটা অংশই কিন্তু পছন্দ করে, বাট এই অংশটুকু কিন্তু শুধু ফুটবল খেলা পছন্দ করে, আর এই অংশটুকু শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, আর এই অংশটুকু, এই যে এই অংশটুকু কমন পয়েন্ট, এটা উভয় খেলা পছন্দ করে। এখন কথা হচ্ছে, মোট শিক্ষার্থী 30 থেকে যদি এই যে তিনটা পছন্দ করা বাদ দিই, তাহলেই কিন্তু পছন্দ করে না কত সেটা বের হবে। আর পছন্দ করে না কত সেটা কিন্তু এই এলাকায় ভেঞ্চিতে যে ফাঁকা যে এলাকাটুকু, এটা কিন্তু পছন্দ করে না, এটা কোনো খেলায় পছন্দ করে না, এটা কোনো খেলায় পছন্দ পছন্দ করে না, এই অংশটুকু কোনো খেলায় পছন্দ করবে না কিন্তু। এইটা আমাদের বের করতে হবে। অর্থাৎ এই ভেন চিত্রে দুটা বৃত্ত অঙ্কন করার পর যে বিশাল ফাঁকা গ্যাপটা আছে, এই ফাঁকা অংশটুকু বা ফাঁকা অঞ্চলটুকু কিন্তু কোনো খেলায় পছন্দ করে না, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা চিত্র অঙ্কন করলাম। এখন আমরা লিখবো এভাবে যে, তুমি লিখতে পারো ভেন চিত্র হতে পায়। এটাকে কিন্তু তুমি এইভাবে লিখতে পারো, এই যে এটা ফুটবল আর ক্রিকেট, এই 10টা কিন্তু এইভাবে দেওয়া যায়, তুমি ইচ্ছে করলে এইভাবে লিখতে পারো। তাহলে ফুটবল আর ইন্টারসেকশন ক্রিকেট, ফুটবল এবং ক্রিকেট উভয় খেলা পছন্দ করে, কমন পয়েন্ট এটা কিন্তু 10। এবার লিখে সংজ্ঞায়িত করলে তোমার দেখতে সুন্দর লাগবে, তাহলে স্যারেরও বুঝতে সুবিধা হবে। এটা আমরা লিখতে পারি এই চিত্র। তাহলে দেখো, ভেন চিত্র হইতে পাই তোমার মোট শিক্ষার্থীর সংখ্যা, আমরা লিখবো মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা ইউ ইকুয়াল 30, এতজন। আচ্ছা, তাহলে ফুটবল খেলা পছন্দ করে 20, এটা কিন্তু দেওয়াই আছে। দেখো, ফুটবল খেলা পছন্দ করে 20 জন, এই যে 20 জন কিন্তু ফুটবল খেলা পছন্দ করে 20 জন। এখন এই 20 জন থেকে এই যে 10 যদি বাদ দিই আমরা, অর্থাৎ এই পুরো বৃত্ত থেকে যদি এই কমন অংশটুকু বাদ দেই, তাহলে আমাদের কিন্তু এই এলাকাটা থাকে, যে এই এলাকাটা থাকে, এইটা এই এলাকাটা কিন্তু থাকে, এইটা এই এলাকা, এই এলাকা। আর এই এলাকাটা কিন্তু শুধুই ফুটবল খেলা পছন্দ করে, এটা শুধু ওনলি ফুটবল, ওনলি ফুটবল, ওনলি ফুটবল কিন্তু এই এলাকাটুকু। তাহলে এইটা আমরা লিখবো শুধু ফুটবল খেলা পছন্দ করে, লিখবো আমরা শুধু, শর্টকাটে এগুলো এইভাবে করলে তুমি শর্টকাট, অত কিছু করার কোনো প্রয়োজন নেই, শুধু ফুটবল পছন্দ করে। শুধু ফুটবল পছন্দ করে আমরা কিভাবে পাবো, এই যে 20, এই বৃত্ত থেকে যখন কমন পয়েন্ট বাদ দেবো, তখন কিন্তু বাদ বাকি এই এলাকাটাটুকু থাকে, আর এই অংশটুকু কিন্তু শুধুই ফুটবল খেলা পছন্দ করে। তার মানে 20 মাইনাস 10 ইকুয়াল 10 জন, এটা শুধুই ফুটবল খেলা পছন্দ করে। অনুরূপ ভাবে ক্রিকেট খেলা পছন্দ করে হচ্ছে তোমার, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, বাট শুধুই ক্রিকেট খেলা পছন্দ করে কতজন, এই 15 থেকে কিন্তু কমন পয়েন্ট বাদ দেবে। অর্থাৎ পছন্দ করা আর শুধু পছন্দ করার মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স। ধরো আমি মাছ পছন্দ করি, তার মানে কি আমি কি মাংস পছন্দ করতে পারি না? করতে পারি। কিন্তু যদি বলা হয় আমি শুধুই মাছ পছন্দ করি, তার মানে কি মাছ ব্যতীত দুনিয়ার যত ডেলিশিয়াস ফুড আছে, খাবার আছে, আমি কিন্তু কোনোটাই পছন্দ করি না, শুধুই মাছই পছন্দ করি, পার্টিকুলার একটা, শুধু মানে শুধু ওই নির্দিষ্ট একটা। আর পছন্দ করে মানে কি ওইটাও পছন্দ করে, আরো এক্স ওয়াই জেডও পছন্দ করতে পারে। তাহলে এখানে আমরা অনুরূপ ভাবে বলবো শুধু ক্রিকেট ক্রিকেট পছন্দ করে। তাহলে ওই যে ক্রিকেট থেকে আমরা যদি কমন মানে উভয় অংশটুকু বাদ দেই, তাহলে এইখানে শুধু ক্রিকেট সেটা পছন্দ করে, কিন্তু এটা শুধু ক্রিকেট পছন্দ করে যে এই এলাকাটুকু, এই যে এই এলাকাটুকু শুধু ক্রিকেট, ওনলি ক্রিকেট, এই পাশে ওনলি ক্রিকেট, এই পাশে ওনলি ফুটবল। আর এটা ফুটবল এবং ক্রিকেট, এটাকে আমি এইভাবে দেখাইছি জাস্ট। তুমি তাহলে এখানে তুমি লিখবা হচ্ছে 5 জন, আচ্ছা 5 জন। এখন চলে আসো, দেখো আমরা শর্টকাটে ম্যাথটা অত্যন্ত শর্টকাটে করব। এই যে এই শুধু ফুটবল, এটা মানে শুধু ফুটবল পছন্দ করে এই অংশটুকু,
আর শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এই অংশটুকু, আর এই অংশটুকু উভয় খেলাই পছন্দ করে। শুধু পছন্দ করে বা পছন্দ করে যাই হোক, পছন্দ করে তো আচ্ছা, পছন্দ করে কি এই দুইটা বৃত্তের তিনটা অংশ, এই অংশ এই অংশ এই অংশ, তাহলে এই পছন্দ করে তিনটা অংশ থেকে যদি আমরা মোট শিক্ষার্থী বাদ দেই তাহলেই কিন্তু পছন্দ করে না কতজন সেটা বের হবে। আর মোট শিক্ষার্থী তো 30, তাহলে আমরা লিখতে পারি অতএব, অতএব শর্টকাটে আমরা অতএব দুটি খেলায় পছন্দ করে না ইকুয়াল মোট শিক্ষার্থী আমাদের 30 জন, 30 মাইনাস এই যে পছন্দ করে গুলো বাদ দেবো, অর্থাৎ মোট শিক্ষার্থী থেকে যদি আমরা পছন্দ করে অংশটুকু বাদ দিই তাহলেই কিন্তু আমাদের পছন্দ করে না বের হবে। তাহলে পছন্দ করে অংশটুকু কি কি, এই যে শুধু ফুটবল পছন্দ করে 10 যোগ শুধু ক্রিকেট পছন্দ করে 5 যোগ উভয় খেলাই পছন্দ করে এটাও 10, এত জন। তাহলে তোমার দেখো এখানে 30 মাইনাস 10 10 20 5 25, তাহলে এখানে 25 জন, দ্যাট মিনস এখানে 5 জন, অর্থাৎ 5 জন শিক্ষার্থী আছে যারা ফুটবল এবং ক্রিকেট কোনো খেলাই পছন্দ করে না। এটা এইভাবে কিন্তু আমরা সহজে করতে পারি। এইখানে তোমার দেখো এই যে আমি জাস্ট এটা বোঝানোর সাথে তোমাকে এই চিত্রটা অঙ্কন মানে ওয়ানলি ফুটবল লিখছি, আসলে জাস্ট তোমার কিন্তু এরকম এই চিত্রটা তুমি এইভাবে, এগুলো লেখার দরকার নাই, এগুলো বোঝানোর স্বার্থে আমি অঙ্কন করছি। জাস্ট তুমি এইভাবে সুন্দর করে চিত্র অঙ্কন করবা, করার পরে ভেন চিত্র হতে পারে রেফারেন্স দিয়ে, অর্থাৎ এই ভেন চিত্রের রেফারেন্স দিয়ে কিন্তু এই ম্যাথটা তুমি সলভ করবা। এখানে এটাও দেখাবা, এইরকম দেখাবা, তারপরে এফ ইন্টারসেকশন সি ইকুয়াল 10 এটাও লিখবা, এরকম করে লিখবা। আর কালার করলে তুমি তিন টাইপের কালার করতে পারো, এখানে গাঢ় অংশ, অথবা কালার করার দরকার নেই, জাস্ট এই গাঢ় অংশটুকু অর্থাৎ কমন পয়েন্টটা তুমি গাঢ় করে দিবা। আর এটা শুধু ফুটবল, এটা তুমি ক্রস দিলে, আর এটা তুমি টিক দিলে তোমার কিন্তু আরো সুন্দর হবে জিনিসটা, বোঝার নিজেরও বোঝার সুবিধা হবে, এবং তোমার যে স্যার বা এক্সামিনার উনিও কিন্তু খুব সহজে স্পষ্টভাবে বুঝতে পারবে হ্যাঁ এই স্টুডেন্টটা আসলে কি বোঝাতে চাচ্ছে, এটা কিন্তু একদম স্বচ্ছ ধারণা হয়ে যাবে এবং একদম কিন্তু সহজ। আশা করি এটা বুঝতে কোনো কঠিন বলে কোনো কিছুই হবে না, এটা আমি বিশ্বাস করি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকো। এরপরে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অন্যান্য মানে এই সেট অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব।